সেই সময় কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টাটা সোমেন মিত্র চালাচ্ছিলেন, সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। উনি চলতে শুরু করেন যেমন মনে হচ্ছে উনিই সর্বেসর্বা, উনিই প্রধান এবং প্রদেশ কংগ্রেস কিছু নয়। আমরা যদি অজয় বাবুকে দেখি বা প্রণব বাবুকে দেখি, ওনারাও তো কংগ্রেস থেকে ছেড়ে গিয়ে নিজেদের দল করেছিলেন, তাহলে কি ওনারাও গাদ্দার? আমার যেটুকু ধারণা যে ওনার একটি ইন্দ্রিয় অতিরিক্ত আছে, যে যুব সমাজের প্রতি ওনার বিরোধিতা, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, এখানে কিন্তু ওনার একটা বিরাট বড় ভূমিকা আছে। যদি সেরকমই হতো তাহলে কংগ্রেসের দাপুটে নেতা, কত নেতার নাম বলবো আমি, যদি আপনি চান আমি পরপর বলে দিতে পারি, তারা কেন কংগ্রেস ছেড়ে দিলেন? আপনার একটা ফেসবুকে পোস্ট দেখলাম, আপনি লিখলেন মমতা ব্যানার্জি মির্জাফর, কিন্তু টিএমসি বা মমতা ব্যানার্জিরাই তো বলতেন যে শুভেন্দু অধিকারী মির্জাফর। এটা আবার নতুন কোন অ্যাঙ্গেল বা কোন টার্ম ইউজ করা শুরু করলেন? যখন প্রথম মমতা ব্যানার্জি রাজনীতিতে প্রত্যার্পণ হয়, তো সেই সময় আমরা দেখি যে মমতা ব্যানার্জি যাদবপুর কেন্দ্র থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। কিন্তু তুমি প্রেক্ষাপটটা যদি ভাবো, যে সেই সময় ইন্দিরা গান্ধীকে হত্যা করা হয়েছে, সারা ভারতবর্ষ জুড়ে একটা শোকের আবহাওয়া, প্রচন্ড একটা আবেগ কাজ করছে। সেই সময় কংগ্রেসের বহু প্রথিতযশা নেতৃত্ব ছিল, কিন্তু তাদেরকে বাদ দিয়ে মমতা ব্যানার্জিকে প্রার্থী হিসেবে নির্বাচন করা হয়। এবং তার আগের যদি তুমি ব্যাকগ্রাউন্ডটা দেখো, যে মমতা ব্যানার্জি যে সেই ধরনের বিরাট কিছু পলিটিক্যাল ক্রেডিবিলিটি ছিল, বিরাট প্রমিনেন্ট নেতা ছিল, নেত্রী ছিলেন, তা কিন্তু নয়। কিন্তু প্রদেশ কংগ্রেস ওনাকে পছন্দ করলেন যে ইয়াং একজন লিডার হিসেবে, এবং সেই হিসেবে উনি যাদবপুরে জিতলেন। এবং আমার মনে আছে যে আমি তখন স্কুলে পড়ি, তো আমরা সাইকেল নিয়ে ব্রহ্মপুরের দিকে যাচ্ছিলাম বন্ধুর বাড়িতে। সেই সময় প্রথম দেয়াল লেখা দেখি যে মমতা ব্যানার্জি, ডক্টর মমতা ব্যানার্জি, এবং খুব সুন্দর দেয়াল লেখাটা ছিল, আজও আমার চোখে সেটা রয়েছে। তো এরপরে ইলেকশন এলো, ইলেকশনে একটা মিরাকেল হলো, এবং খুব প্রথিতযশা একজন রাজনীতিবিদ এবং খুব স্বনামধন্য আইনজীবী, তাকে হারিয়ে দিয়ে মমতা ব্যানার্জি জয়লাভ করলেন যাদবপুর কেন্দ্রে। এরপরে শুরু হলো প্রথম মমতা ব্যানার্জিকে চেনা। এবং আমি, যেহেতু আমরা খুব ছোট পরিবার থেকে আসা, এবং যেহেতু আমরা অত্যন্ত সংগ্রাম করে আমাদের এগিয়ে চলা, তো তখন মমতা ব্যানার্জির এই যে রাজনীতিতে আসাটা, এটা আমাকে ভীষণ রকম আকর্ষণ করে। এবং সেই সময় থেকে আমি ভীষণভাবে মমতা ব্যানার্জিকে অ্যানালাইসিস করা শুরু করি, কারণ একদম ছোট জায়গা থেকে, কালীঘাটের একটা টালির চালা থেকে এসে এই রকম ধরনের একটা রাজনীতিতে চলে আসা, এবং একটা লোকসভার মতো জায়গায় সোমনাথ চ্যাটার্জিকে হারানো, এটা আমাকে ভীষণ রকমভাবে আকর্ষিত করে। এবং সেই কারণে আমি চেষ্টা করি যে মমতা ব্যানার্জির প্রত্যেকটা পদক্ষেপ, প্রত্যেকটা চিন্তা ভাবনা, তার কার্যপ্রণালী, সেগুলোকে বিশ্লেষণ করা। এবং যে টার্নটা ফার্স্ট এলো, যে আমরা দেখতে পেলাম যে 84 সালে নির্বাচন হয়ে গেল, তারপরে সমস্ত মিডিয়া থেকে আরম্ভ করে একটা আলোড়ন তৈরি হলো যে মমতা ব্যানার্জির ডক্টরেট ডিগ্রিটা নিয়ে। তাহলে একটা মানুষ যদি দেখা যায় যে সে একটা পাবলিক প্রোফাইলে যাচ্ছে, এবং সেখানে তার ডিগ্রি, তার কোয়ালিফিকেশন সমস্ত কিছুই পাবলিক ডোমেনে থাকবে, এটা জানার পরেও নিশ্চিত না হয়ে এই যে ডক্টরেট ডিগ্রিটা উনি ব্যবহার করলেন, এটা পরবর্তীকালে দেখা গেল যে ইস্ট জর্জিয়া বলে একটা ইউনিভার্সিটি থেকে উনি ডক্টরেট পেয়েছেন, কিন্তু পরে খোঁজখবর নিয়ে দেখা গেল এই নামের কোনো ইউনিভার্সিটির অস্তিত্ব আমেরিকায় নেই বা সারা পৃথিবীতে নেই। অর্থাৎ এই প্রথম একটা বড় ধাক্কা খেলাম যে মমতা ব্যানার্জি তাহলে কি, মমতা ব্যানার্জি যে রাজনৈতিক যে কেরিয়ার গ্রাফ যে তৈরি হবে, সেখানে প্রথমে শুরুটাই হলো একটা মিথ্যে দিয়ে। তো সেটা আমাদেরকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছিল। তার পরবর্তীকালে যখন আমরা একের পর এক ওনার সাফল্য এবং ওনার চলন, ওনার চিন্তা ভাবনা এবং ওনার প্রকাশ, যেগুলো আমরা দেখতে পেলাম, তাতে আমরা দেখলাম যে উনি যে কথাগুলো বলছেন, সেই কথাগুলোতে যেরকম বললে মনে হয় যে উনি একটা ভালো কাজ করতে যাচ্ছেন, কিন্তু হাতে একটা ছুরি নিয়ে যাচ্ছেন। অর্থাৎ যারা ওনাকে দাঁড় করালেন এবং যারা ওনাকে প্রতিষ্ঠা দিলেন, একটা জাতীয় দলের সদস্যপদ দিলেন, জাতীয় দলের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিলেন, সেই প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে উনি কিন্তু লড়াইটা চালিয়ে গেলেন এবং শুরু করে দিলেন। এবং সেই সময় ওনার মুভমেন্টটা যদি দুটো ভাগে ভাগ করা যায়, একটা যেমন উনি পজিটিভ কথা বলছেন, ভালো কথা বলছেন, পশ্চিমবঙ্গকে গড়ার কথা বলছেন, তার সঙ্গে সঙ্গে উনি কিন্তু পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসকে কিভাবে ছোট করা যায়, কিভাবে তাদেরকে অপদস্থ করা যায়, সেই কাজটা কিন্তু পরম্পরায় চালিয়ে গেছে। এবং তোমরা যদি দেখো 1988 সালের নির্বাচন,
1988 সালে পৌরসভা নির্বাচনে কলকাতায় সেখানে একটা ভীষণ ভালো রেজাল্ট করলো। এবং সবচেয়ে বড় কথা একটা জিনিস বলি, যে 1977 সালে আহ, কংগ্রেসের ভোটটা কিন্তু ভীষণভাবে কমে যায় এবং সেই সময় 26%-এর মতো ভোট কংগ্রেস রিটেন করতে পারে। 77-এ তোমরা জানো যে বিরাট বড় একটা হাওয়া ছিল যে বামপন্থীদের অনুকূলে, কিন্তু তারপর থেকে যদি তুমি প্রত্যেকটা নির্বাচন দেখো, যে 82 সালে সেখানে কিন্তু অনেক 38%-এর ওপর ভোট ছিল কংগ্রেসের, এবং 87 সালেও সেরকম, মানে প্রায় ধরো 35-36 থেকে 40-এর মধ্যেই তাদের ভোট পার্সেন্টেজটা ছিল। কিন্তু সিটের নিরিখে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখা যাবে যে হয়তো এরা 40টা সিট পাচ্ছে আর বামফ্রন্ট হয়তো দেখা যাচ্ছে 230টা সিট পাচ্ছে। এরকম গ্যাপ 200-র ওপরে যখন বামফ্রন্টের সিট, তখন এদের 40, 45, 42 এরকমই ছিল। কিন্তু সেই সময় কংগ্রেসকে ঐক্যবদ্ধ করার যে প্রচেষ্টাটা সোমেন মিত্র চালাচ্ছিলেন, সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের সভানেত্রী হয়ে উনি এমনভাবে উনি চলতে শুরু করেন যেমন মনে হচ্ছে উনি সর্বে সর্বা, উনিই প্রধান, এবং প্রদেশ কংগ্রেস কিছু নয়, এবং প্রদেশ কংগ্রেস কোনো ক্যান্ডিডেট সিলেক্ট করতে পারবে না, কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। যাই ওনারা করতে যাবেন না কেন, প্রথম ওনাদের বিরোধিতার মুখে পড়তে হচ্ছে কিন্তু মমতা ব্যানার্জির। কিন্তু ওনাদের মুভমেন্ট যা কিছু ছিল সেটা অ্যান্টি লেফট। কিন্তু এমন একটা চিন্তা ভাবনা তৈরি করে দেওয়া হলো মানুষের মধ্যে, যেন অ্যাজই মনে হবে যে প্রদেশ কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা টাই আপ আছে, এবং প্রদেশ কংগ্রেসের যে নেতারা আছেন তারা একটা কম্প্রোমাইজ করে সিপিএম এর সঙ্গে চলছেন এবং সিপিএম কে তারা সরাতে চাইছেন না। এই একটা চিন্তা ভাবনা কিন্তু মানুষের মধ্যে পেনিট্রেট করার কাজটা কিন্তু মমতা ব্যানার্জি করেছিলেন কংগ্রেসে থাকাকালীন, এবং যারা তাকে টিকিট দিয়ে তাকে প্রতিষ্ঠা দিল তাদের বিরুদ্ধেই কিন্তু উনি যুদ্ধ ঘোষণা করলেন। প্রতিনিয়ত প্রতিদিন কিন্তু তার যে সমস্ত সংবাদ মাধ্যমের কাছ থেকে আমরা জানতে পারি, তাদের প্রতি মুহূর্তেই কিন্তু দেশ বিদ্বেষ এবং তাদের প্রতি অবমাননা প্রতি মুহূর্তে কিন্তু মমতা ব্যানার্জি করে গেছে। এই জন্য আপনি গাদ্দার বলছেন, তাই তো? এই কারণে? আরো আরো অনেক। আচ্ছা, আমরা যদি অজয় বাবুকে দেখি বা প্রণব বাবুকে দেখি, ওনারাও তো কংগ্রেস থেকে ছেড়ে গিয়ে নিজেদের দল করেছিলেন, তাহলে কি ওনারাও গাদ্দার? না, দেখো, দুটো প্রেক্ষাপট আলাদা। প্রথম কথা যেটা, সেটা হলো অজয়বাবু যে দল করেছিলেন সেই সময় আমি জন্মাইনি এবং আমার সেই সম্পর্কে ধারণা খুবই কম, কিন্তু ওনারা দলটা করেছিলেন, কিন্তু দলটা ভাঙাননি ওইভাবে। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করেছেন, কংগ্রেসটাকে ভাঙিয়েছেন। আমি আসবো পরপর আলোচনাগুলোতে, যখন এই প্রসঙ্গে আসবো তখন তুমি নিশ্চয়ই এটাকে আরো বেশি পরিষ্কার হয়ে যাবে যে কেন মমতা ব্যানার্জিকে আমি গদ্দার হিসেবে দেখি। প্রথম কথা যেটা তুমি জানবে, যে মমতা ব্যানার্জির আমার যেটুকু ধারণা, যে ওনার একটি ইন্দ্রিয় অতিরিক্ত আছে। সেই ইন্দ্রিয়টা কি, সেটা হলো সবেতে বিরোধিতা করা। মানে অন্য যে যা করবে, সেটা কংগ্রেস করুক, সিপিএম করুক, বিজেপি করুক, যাই করুক না কেন, মমতা ব্যানার্জি সেটা বিরোধিতা করবে, ভালো হোক খারাপ হোক, ইরেসপেক্টিভ অফ ম্যাটার্স। কিন্তু মমতা ব্যানার্জি যেটা করবেন সেটা সর্বোৎকৃষ্ট এবং সেটা আন্তর্জাতিক মানের। এই যে ওনার যে চরিত্রগত যে বৈশিষ্ট্যটা বা ওনার চিন্তা ভাবনাটা, এটাই কিন্তু ওনাকে এই 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 জায়গায় নিয়ে এসছে, বা আমার মনের মধ্যে এই একটা অবস্থান ওনার তৈরি করে দিয়েছে, যেখানে দাঁড়িয়ে আজকে যদি দেখা যায়, ধরো আজকে তোমাকে তোমাকে কেউ একটা বড় চ্যানেলে কাজ দিল, তোমাকে একটা প্রতিষ্ঠা দিল, এবার দেখা গেল যে যখন তুমি প্রতিষ্ঠিত হলে, তুমি সেই চ্যানেলের বিরুদ্ধে তুমি বিষোদ্গার করতে শুরু করলে, সেই চ্যানেলটা যাতে খারাপ হয়, মানুষের কাছে যাতে তার ভাবমূর্তি নষ্ট হয়, সেই জন্য তুমি চেষ্টা করলে। তাহলে সেক্ষেত্রে তোমাকে কি বলা উচিত? না, সেটা আমি কম্পিটিটর হিসেবে করছি না তার ক্ষতি করার জন্য করছি, সেটা দেখতে হবে। দেখো, কম্পিটিটার যদি তুমি হও, কম্পিটিটার হলে সেটা একটা পদ্ধতির মধ্যে দিয়ে তোমাকে যেতে হবে। তার কারণ একটা সাংগঠনিক পদ্ধতি হয়, এবং দলের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থা থাকলে সে তার মধ্যে ভোট থাকে, ইন্টারনাল ইলেকশন হয়। এথিক্স তো থাকবেই। এথিক্স তো ডেফিনেটলি থাকবে, তার সঙ্গে সঙ্গে একটা ইলেকশন প্রসিডিওর থাকে, এবং সেই ইলেকশনের মধ্যে দিয়ে যখন আমার মনে হলো যে প্রদেশ কংগ্রেসের সভাপতি ভালো নয়, আমি ইলেকশনে সুবিধা পাবো, আমি ইলেকশনে দাঁড়াবো, দাঁড়িয়ে আমি তাকে হারিয়ে দেবো, হারিয়ে দিয়ে আমি প্রধান হব, তখন আমি আমার সিদ্ধান্ত অনুযায়ী চলবো। কিন্তু এখানে সেটা হলো আমি সেটা পারছি না, আমি প্রদেশ কংগ্রেসের নেতৃত্বকে আমার হাতে নিতে পারছি না, কিন্তু জনসমক্ষে আমি প্রদেশ কংগ্রেসকে প্রচন্ড পরিমাণে ভুলুণ্ঠিত করে দিচ্ছি তাদের সম্মান, এবং তাদেরকে ছোট করার চেষ্টা করছি। তার কারণ হলো আমার ইমেজটা বিল্ড আপ করার জন্য। অর্থাৎ এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে মমতা ব্যানার্জি যে ধরনের তার বৈশিষ্ট্য আমি দেখেছি, সেখানে মমতা ব্যানার্জিকে গদ্দার হিসেবেই অনেক বেশি করে আমার মনে হয়েছে
যতটা না ওনাকে ভালো কাজের জন্য দেখেছে। এবং শুধু যে কংগ্রেসের বিরোধিতা করেছেন উনি তা নয়, ওনার বিরোধিতা কিন্তু তুমি যদি চিন্তা করে দেখো যে যুব সমাজের প্রতি ওনার বিরোধিতা, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে, এখানে কিন্তু ওনার একটা বিরাট বড় ভূমিকা আছে। আচ্ছা, এটাই আমি আসছি, কিন্তু আপনি যেটা আগে বললেন, যদি সেরকমই হতো তাহলে কংগ্রেসের দাপুটে নেতা, কত নেতার নাম বলবো আমি, যদি আপনি চান আমি পরপর বলে দিতে পারি, তারা কেন কংগ্রেস ছেড়ে তৃণমূলে এলেন? এটা কংগ্রেসের একটা বরাবরেরই একটা দুর্বলতা। কংগ্রেস সবসময় এভাবেই ভেঙেছে। আজকে অজয় মুখার্জির কথা তুমি বললে, সেই সময়েও ভেঙেছে। বা যদি ধরো তুমি মানুষ ভুইয়া পর সব নেতারাই তো চলে সেটা এসেছিল। পরবর্তীকালে হয়েছে। ওখানে ব্যাপারটা কিরকম হয়, কংগ্রেস তো একটা প্ল্যাটফর্ম, এবং সেখানে দাঁড়িয়ে তাদের একটা স্বাধীনচেতা মনোভাব থাকে, যখন যে যেটা মনে করে সেটা করতে পারে। এইখানে প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব যখন টালমাটাল হয়ে গেল, এবং যখন মমতা ব্যানার্জির প্রবল বিরোধিতা, এবং সেক্ষেত্রে তাদেরকে দাগিয়ে দেওয়া এবং সিপিএম এর বি টিম হিসেবে তাদেরকে প্রতিষ্ঠা করা, এই সব জায়গা থেকে কংগ্রেসের সম্মান কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করলো। তার কারণ একটা জিনিস জানবে, যে তোমার ঘরে যদি তুমি সন্তান হয়ে তুমি যদি বাবার নামে সমালোচনা করো এবং বাবার নামে বিষোদ্গার করো, সেটা কিন্তু সাধারণ মানুষের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে যদি একটা বাইরের লোক বলে তার চেয়ে বেশি। তার কারণ নিজের সন্তান বাবার বিরুদ্ধে বলছে, এটা একটা বড় ব্যাপার। এবার প্রদেশ কংগ্রেস যেহেতু ওনার মাদার বডি ছিল, এবং প্রদেশ কংগ্রেসের এগেনস্টে উনি দিনের পর দিন কিন্তু বিষোদ্গার করে গেছেন। এবং 91 সালের নির্বাচনে চৌরঙ্গী কেন্দ্রে সিদ্ধার্থ শঙ্কর রায় জয়লাভ করলেন কংগ্রেস থেকে। এরপরে উনি আমেরিকায় চলে গেলেন, আমেরিকার দূতাবাসে চলে গেলেন, এবং উনি রিজাইন করলেন। 93 সালের উপনির্বাচন, কি মজার ব্যাপার, 93 সালের উপনির্বাচনে কংগ্রেসের যে অফিসিয়াল ক্যান্ডিডেট, তার এগেনস্টে মমতা ব্যানার্জি নির্দল ক্যান্ডিডেট দাঁড়া করালেন। এবং সেই সময় এই ভোট কাটাকাটির কারণে অনিল চ্যাটার্জি চৌরঙ্গি থেকে জয়লাভ করে গেলেন। অর্থাৎ কংগ্রেসের থেকে, কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের বিরুদ্ধে যে প্রচন্ড পরিমাণ বিরোধিতা, এটা দলে থেকে দলের বিরোধিতা করা যদি তুমি গদ্দার না বলো, তাহলে কাকে গদ্দার বলবে? আজকের ডেটে তাহলে আবার সোনিয়া গান্ধীর পাশে বসে আছেন, সেটা নিয়ে আপনি কি বলবেন? হ্যাঁ, সেটা আমি পরে আসছি, এটা 2026-এর প্রসঙ্গে আসছে। আমি এটা 90-এর দশকের কথা বলছি। এরপরে ধরো তুমি 1996 সালের নির্বাচন। 1996 সালের নির্বাচনে কংগ্রেস 3 জনকে ক্যান্ডিডেট করেছিল। অনেকেই তো ক্যান্ডিডেট করেছে 294টা কেন্দ্রে, কিন্তু 3 জনকে নিয়ে মমতা ব্যানার্জির একটা বিরাট বিরোধিতা ছিল। সেই বিরোধিতাটা কি? সেটা হলো যে এরা নাকি সঠিক লোক নয় এবং এরা সমাজ বিরোধী। এই 3 জন ছিলেন শঙ্কর সিং, সুলতান আহমেদ এবং অধীর চৌধুরী। এবং অধীর চৌধুরী সেই সময় নবগ্রাম কেন্দ্র থেকে দাঁড়ান, এবং মমতা ব্যানার্জির বিরোধিতা ছিল যে এদেরকে উইথড্র করতে হবে, এদেরকে ক্যান্ডিডেট হিসেবে নাম রাখা যাবে না। কিন্তু প্রদেশ কংগ্রেস জেদ করে এবং ওদের নামটা রাখে, এবং সেই সময় অধীর চৌধুরী জিতেও আসেন। এবং পরবর্তীকালে দেখা গেল যাদেরকে উনি খারাপ বললেন এবং প্রদেশ কংগ্রেসকে দাগিয়ে দিলেন যে তারা অত্যন্ত খারাপ মানের প্রতিদ্বন্দ্বীকে মাঠে নামাচ্ছে, ঠিক তারাই কিন্তু তৃণমূল কংগ্রেসে যখন জয়েন করলেন, তখন কিন্তু তার কোনো বিরোধিতা ছিল না। কারণ তোমরা জানো যে সুলতান আহমেদ বেঁচে থাকাকালীন তিনি তৃণমূল কংগ্রেস করে গেছেন, উলুবেড়িয়া কেন্দ্রের সাংসদ ছিলেন, এবং তারপরে ওনার স্ত্রী সাজদা আহমেদ এখনো সাংসদ আছেন তৃণমূল থেকে। শঙ্কর সিং তৃণমূলেরই বিধায়ক ছিলেন, এবার উনি নির্বাচনে পরাজিত হয়েছেন। তো সেক্ষেত্রে তুমি যদি মমতা ব্যানার্জির সঙ্গে থাকো, তুমি যতই খারাপ কাজ করো না কেন, তুমি ধোয়া তুলসী পাতা।